প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। যারা আমাদের এই প্রতি রাতে আয়োজন দেখে থাকেন সবাইকে বরাবরের মতো কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। এবং নিশ্চয়ই গণমাধ্যম যারা লক্ষ্য করেছেন এবং আজকের দিনের বড় খবর নিশ্চয়ই আপনারা জানেন যে এবার সৃজনশীল প্রকাশকদের উপর আমরা হামলা দেখতে হলো বাংলাদেশের মানুষকে, এবং এটি ঘটলো এমন একটা সময়ে যখন সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেই বিব্রতকর মন্তব্য এবং অন্যান্য বিষয় নিয়ে মানুষ যখন প্রতিবাদ মুখর হয়ে উঠছিল, ঠিক সেই সময়টিতে আমরা দেখলাম। তো সবকিছু মিলিয়ে আমরা যে কথাটি আজকে সারাদিন সাধারণ মানুষের মুখ থেকে শোনার চেষ্টা করেছি বা কিংবা সৃজনশীল মানুষটা বলছিলেন কিংবা বুদ্ধিজীবীরা বলছেন, মানে ঘুরে ফিরে আমার কাছে মনে হয়েছে যে সক্রেটিসের সেই বিখ্যাত মন্তব্য যে মুক্ত বুদ্ধির শেষ নেই, মুক্ত বুদ্ধির মৃত্যু নেই। আমরা যে দেশটিকে স্বাধীন করেছিলাম 1971 সালে, সেই 44-45 বছর পর জামাতের লবিস্টের বদৌলতে আমাদেরকে শুনতে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরও বিচার নাকি হবে, এবং সেই জন্য তারা প্রশ্নও তুলেছেন। তাহলে যে 16টি লবিস্ট গ্রুপ কাজ করছে, এতদিন আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছিলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং সেটি আস্তে আস্তে ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। কিন্তু তারপরও আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, বা দেশবাসী নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেই রাজনৈতিক দলটি এগুলো করছে সেই রাজনৈতিক দল এখনো বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতি করছে, আর যারা বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করেন তারাও এই ঘটনার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া এখনো গণমাধ্যমের কাছে দেখাননি বা আমরাও পাইনি। তবে সবশেষ আমার বাঙালির জাতির যে চিরন্তন একটি জায়গা ঘুরে দাঁড়ানোর, সেই জায়গাটিতে আমরা জোর দিতে চাই। 1971 সালে মুক্তবুদ্ধির দায় সাধারণ মানুষেরই ছিল, সাধারণ মানুষই এগিয়ে এসেছিল, সাধারণ মানুষই প্রতিরোধ করেছিল। আমরা মনে করি বা আমরা দেখছি এবারও রুখে দাঁড়াবে সাধারণ মানুষ। সবকিছু মিলে আমাদের আজকের অনুষ্ঠানের আমরা শিরোনাম রেখেছি মুক্ত বুদ্ধির দায়। আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত করছেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জয়াদ আল মালুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বত্বাধিকারী অনন্যা প্রকাশনীর মনিরুল হক মনির ভাই আমাদের সঙ্গে আছেন। মনির ভাই, স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে। এবং অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষক এবং অনেক কিছু নিয়ে আমরা যার কাছ থেকে বিশ্লেষণ শুনি, খন্দকার ইব্রাহিম খালেদ স্যার আমাদের সঙ্গে আছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের সহকর্মী রাজীব ঘোষ এবং ইব্রাহিম পাঠান একজন আজিজ সুপার মার্কেটে আছেন, একজন ঢাকা মেডিকেল কলেজের সামনে আছেন, এবং তার কাছ থেকে আমরা সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে রাখবো। আর সবার আগে আমরা আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, যিনি সারা দিন ধরে আজকে এই লালমাটিয়ার ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন এবং আপনাদেরকে সেই নৃশংসতার কথা শুনিয়েছেন, সাব্বির আহমেদের আজকের স্টোরিটি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব, তারপর ফিরব আলোচনায়। লালমাটিয়ার এই বাসায় শুদ্ধস্বর প্রকাশনার কার্যালয়ে দুপুর 2:30 থেকে 2:45 নাগাদ প্রবেশ করে 3 দুর্বৃত্ত। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করা হয় অফিসের সহকারী রাসেল, বাসায় থাকা ওয়াসিকুল হককে। কুপিয়ে জখম করা হয় প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক তারেক রহিম ও ব্লগার রণদীপ বসুকে। বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সময়ে শাহবাগের আজিজ সুপারমার্কেটে জবাই করে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপনকে। তার লাশ অফিসে পড়েছিল, পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। মনির ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আমি শুরুতে বললাম যে আসলে এবার সৃজনশীল প্রকাশকদের উপর আমরা এই হামলাটি দেখছি, এবং আপনারা জানেন যে সেই অভিজিতের বইগুলো যারা প্রকাশ করছিল তাদেরকে এই জিনিসটা হচ্ছে। আর আমার কাছে আজকে সারাদিনই মনে হয়েছে সক্রেটিসের সেই বিখ্যাত মন্তব্য যে মুক্ত বুদ্ধির শেষ নেই, মুক্ত বুদ্ধির মৃত্যু নেই। কি বলবেন? আসলে প্রথমে আমি শোক জানাচ্ছি আমার সহকর্মী ফয়সাল আরিফিন দীপন, যেভাবে তাকে মেরে ফেলা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রকাশক, আমি একজন প্রকাশক, আমার সহকর্মী আরো একজনকে আহত করা হয়েছে, এবং একজন কবি আহত হয়েছে, আরেকজন লেখক, দুজন লেখককে আহত হয়েছেন। তাদেরও দুইজনের অবস্থা খুবই সংকটাপন্ন আমি যতটুকু জেনেছি। তবে আমি মনে করি যে এটা হতে পারে না এই দেশে। আমি একটি স্বাধীন দেশে আমি আমার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না আমার? এটা কি ধরনের ঘটনা? এই যে ঘটনাগুলো ঘটছে,
আমি পূর্ববর্তী ঘটনাগুলো দেখবেন, অভিজিৎ যখন মারা গেল ফেব্রুয়ারি বইমেলার মধ্যে, গত অসংখ্য মানুষের পাঠকদের মাঝে, মানুষের মাঝে নৃশংসভাবে খুন হলো। আজকে তারই ধারাবাহিকতা আরো হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। আজকে সর্বশেষ ঘটনা, যখন দেশে একটি অশান্ত করার জন্য পায়তারা চলছে আমার মনে হচ্ছে। তাই সেদিক দিয়ে একজন প্রকাশককে, লেখককে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে মনে হয় আরো কাজটা খুব সহজ আমার মনে হয়েছে। সেই জন্য এই একটা ধারা নিয়েছেন। আমি মনে করি না যে আমি এভাবে চলতে পারি, কারণ আমাদের দেশে আমার রাইট আছে যে আমি সব বই প্রকাশ করার। কারো পছন্দ হলো না, পড়বে না, তো যার ভালো না লাগে না পড়বে না, যে ভালো লাগে সে পড়বে। কিন্তু এভাবে নৃশংসভাবে খুন করা, এটা একটা মানে কি বলবো আর, আমার আসলে এত আবেগ যে দীপন এত একটি ভালো ছেলে, তার সাথে কথা বললে মানে আমি কথা বলতে পারছি না এমন যখন শুনেছি যে তাকে মেরে ফেলা হয়েছে। এভাবে চললে আমরা কিভাবে ভবিষ্যতে যখন প্রকাশনা করব আমাকে ভাবতে হবে। কিন্তু তারপরে আমরা কি থেমে থাকবো না। কিন্তু আমাকে আমার নিরাপত্তা, আমি আমার রাষ্ট্রের কাছে আমি আমাদের নিরাপত্তা চাই, এটাই আমার দাবি। ইব্রাহিম খালেদ, আপনার কাছে আসতে চাই। আমার কাছে যেটি মনে হয়, বা সক্রেটিসের সেই বিখ্যাত মন্তব্যের আলোকে আমার কাছে মনে হয় যেটি যে মুক্ত বুদ্ধির মৃত্যু নেই এবং মুক্ত বুদ্ধি কখনো শেষ হয়ে যায় না, বাধা হয়তো আসে। আপনার নিশ্চয়ই মনে আছে যে মুক্তিযুদ্ধের সময় গোবিন্দচন্দ্র দেবের কথা, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা পাকিস্তানি আর্মিরা তাকে হত্যা করেছিল এবং তার অপরাধ ছিল তিনি মুক্ত বুদ্ধির চর্চার একজন মানুষ, মুক্ত বুদ্ধির একজন দার্শনিক। এবং আপনার নিশ্চয়ই মনে আছে সেই নতুন চন্দ্র সিংহের কথা, সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে হত্যা করেছিল, এবং সেই হত্যার দায়ের বিচার এখন হচ্ছে। তো সবকিছু মিলে আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু এই মুক্ত বুদ্ধির দায়টি নেয়, তারা কিন্তু এগিয়ে আসে। ব্যাপারটা কি সেরকম মনে হচ্ছে আপনার? না, ব্যাপারটি তাই। মুক্ত বুদ্ধির সত্যি তো শেষ নাই। যদি শেষ থাকতো তাহলে আপনি যে নামগুলো উচ্চারণ করলেন সেই নামগুলি আজকে উচ্চারিত হতো না। গোবিন্দচন্দ্র দেব উনি ফিলসফির, আমি ওনার সরাসরি ছাত্র না, কিন্তু আমি তার ছাত্র, কারণ ওই সময়কার ছাত্র। এবং তিনি শুধু অধ্যাপক ছিলেন না, আমার এখন নামটি মনে পড়লো বলে বলছি, তিনি সঙ্গীতের ব্যবস্থা করতেন। এবং এখনো মনে পড়ে রেসকোর্স ময়দানে কবি গানের আয়োজন করলেন এবং নিজে আমাকে, এই আসিস আজকে একটা ব্যবস্থা করলো, তোরা তো শহরে থাকিস, কবি গান শুনিস না। তা আমি দুই কবিয়াল, এখন মনে, একজন মহিলা ছিলেন, একজন পুরুষ, একজন হলো গুরু, একজন হলো শিষ্য। এই যে শুরু হলো 10টার 11টার দিকে, একেবারে সকাল পর্যন্ত সারা রাত মুক্ত সরদি সাহেব আসছিলেন আধা ঘন্টার জন্য শোনার জন্য, সে মনে পড়ছে। জসিমউদ্দিন সাহেব ওই কিছুক্ষণ পরে পা দুটো চেয়ারে উঠে বসলেন, সারা রাত ছিলেন। তো এই যে, এবং মূল আয়োজক ছিলেন ওই অধ্যাপক। তো কাজে এই ধরনের প্রিয় ব্যক্তিত্ব, এদের তো মৃত্যু হয় না, আর এদেরকেই তারা মেরে ফেলে। তারা মনে করে মানুষটাকে মারলে মানুষের কণ্ঠস্বর বোধই লুপ্ত হয়। তো এই যে তারা এটা বোঝে না, কোনোদিনও বুঝবেও না মানুষের সঙ্গে তার কণ্ঠস্বরের যে সম্পর্ক কতটা, তার মৃত্যুর পরে তার কণ্ঠস্বর বোধ হয় আরো বজ্রকণ্ঠ হয়ে দাঁড়ায়, যেগুলো অনেকেই এরকম আমরা দেখছি। বঙ্গবন্ধুকে তো মেরে ফেললো, তার বজ্রকণ্ঠ কি থেমে গেছে? কিছুদিনের জন্য হয়তো স্থিমিত হয়েছিল। তো এই জন্য এই কথাটা বিশ্বাস করি। কিন্তু সেই সঙ্গে উনি যে কথাটা বললেন, আমি আজকে জোর দেবো, সেটি হলো যে হ্যাঁ, প্রতিরোধ গড়ে মানুষ তুলবে, কিন্তু রাষ্ট্র যখন আমরা নির্মাণ করেছি, রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে। এখানে খুব আমি একটু সরাসরি বলবো, 75-এর পরের থেকে রাষ্ট্রে যারা নিয়োগ লাভ করেছিলেন, হতে পারে ইন্টেলিজেন্সে, হতে পারে আর্মিতে, হতে পারে আনসারে, হতে পারে সিভিল সার্ভিসে, প্রত্যেকটা জায়গায়, শিক্ষা বিভাগ, প্রত্যেকটা জায়গায় তাদের অনুসারী বলতে পাকিস্তানের অনুসারী, মুক্তিযুদ্ধের বিপক্ষের, তারাই অ্যাপয়েন্টেড হয়েছিলেন। এখন এইরকম একটা পরিস্থিতিতে একটা বিপ্লবী সরকার কাজ করতে পারে, তাদেরকে সরিয়ে দিতে পারে। গণতান্ত্রিক সরকার পারে না। এবং আওয়ামী লীগ যতবারই এসছে গণতান্ত্রিক সরকার হিসেবে এসছে, এখনো তাই। তার পক্ষে জেনে শুনে এগুলোকে সরিয়ে দেওয়া সম্ভব না। সেই জন্য আমার মনে হয় আরো আগে বোধহয় সরকারের সবার সঙ্গে আলাপ করে, জনসমক্ষে আলাপ করে একটা পরিকল্পনা নেওয়া উচিত ছিল। কারণ রাষ্ট্র
রাষ্ট্রদ্রোহীদের দ্বারা শাসিত হতে পারে না, এবং উনি যতই রাষ্ট্রের কাছে চান রাষ্ট্র দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ওই মূল জায়গাতে হাত না দেবে। সেই জন্য আমি বলতে চাই এই মুহূর্তে একটি, যেমন আমি একটা আপনার কি বলে ওটাকে একটা দমন আইন হলো না, একটা নতুন সন্ত্রাস দমন আইন, এই আইনটি কি কার্যকর হয়েছে? আইন তো পাস অনেকদিনই হয়ে গেছে, 2009 সালে আজ পর্যন্ত কার্যকর হলো না। তো সেই জন্য একটাই কারণ, যাদের দিয়ে কার্যকর হবে তারা মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু ভেতর ভেতর সমর্থন করছেন না অনেকে। সেই জন্য আজকে আমার দাবি একটি কোর গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে একটি কোর একটা অর্গানাইজেশন করতে হবে, এই এন্টি টেররিস্ট অর্গানাইজেশন। সেটার মধ্যে ইন্টেলিজেন্সের লোক থাকবে, সেখানে আর্মির লোক থাকতে পারে, সিভিল সার্ভিস থাকতে পারে, এবং কোর কমিটির জন্য বলছি যে তারা একেবারে পলিসি ঠিক করবে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না কেন দেখবে, করার ব্যবস্থা করবে। এই কাজটি না করলে যে দাবিটি উত্থাপিত হচ্ছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র সেই কাজটি করতে সক্ষম হবে না, হচ্ছেও না। আমাদের সেই জন্য দাবি যে জনসাধারণ, যারা সাধারণ মানুষ এগিয়ে আসছে, কেন আসছে সেটা আমি এক্সাম্পল দিতে পারি। একজনকে ধরে দিয়েছিল ওই ব্লগারকে মারার জন্য, সে হিজড়া, সেই হিজড়া ধরে দিতে পারলো পুলিশকে। পুলিশ তো হিজড়ার চেয়েও খারাপ হয়ে গেছে, কারণ তারা তো কাউকে সামনে ঘুরে বেড়াচ্ছে, তারা বলে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ হলো ওইটাই। আরেকটা হলো দুর্নীতি, একটি হলো আমাদের দেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি, আরেকটি হলো দুর্নীতি। দুর্নীতি থাকলে তার কোনো নীতি থাকে না, এই মিলে। এখন এর থেকে আমার মনে হয় সরকার অনেক কিছু করেছে, সরকারকে ধন্যবাদ দিতেই হয়। তারা এই পর্যন্ত নিয়ে আসছেন, এটাও কম কথা না। কিন্তু তাদেরকে এখন বোধহয় আরেকটু পরিষ্কারভাবে জনসাধারণের সঙ্গে আলাপ আলোচনা করে, সভা সেমিনার করে, পলিটিশিয়ানদের পক্ষ থেকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে, সেটি রাষ্ট্রকে পরিষ্কৃত করার জন্য। আমি আসবো, আমি মনির ভাই আবারও আপনার কাছে একটু আসতে চাই, কারণ প্রকাশনা ব্যবসা বা সৃজনশীল বিষয়গুলো প্রকাশ করা এটি কিন্তু এত সহজ ব্যাপার নয়, কারণ আপনি জানেন না যে এই বইটি বাজারে চলবে কি চলবে না, কিংবা এই বইটি মানুষের কল্যাণে লাগবে কি লাগবে না, নানান ধরনের সমীকরণ কিন্তু থাকে। কিন্তু যে প্রশ্নটি আজকে বারবার হচ্ছে, বা আমি আপনাদের অনেক প্রকাশকের সঙ্গে আজকে না হলো 16 থেকে 17 জন প্রকাশকের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকেই মানে কেউ কেউ হতাশ, কেউ কেউ অনুষ্ঠানে আসতে চাইবে না, কেউ কেউ যে না এসব বলে লাভ কি, মানে এরকম একটা অবস্থান। কিন্তু যে কথাটি আমি বারবার বলার চেষ্টা করি, কিংবা আমি ইব্রাহিম খালেদকে বলার চেষ্টা করলাম, যে বাঙালি জাতিসত্তার বড় দিকে হচ্ছে যে সাধারণ মানুষ এগিয়ে আসে, সে কাউকে কিন্তু চেনে না, কিন্তু বা তিনি যখন বোঝেন যে এখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সাধারণ মানুষের দায় সাধারণ মানুষ নিজেই তুলে নেয়। যে কারণে আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনামও আমরা বলছি যে মুক্ত বুদ্ধির দায়, এইটিও কিন্তু সাধারণ মানুষ নেবে। আপনি কি একমত কিনা এটার সঙ্গে? হ্যাঁ, আমি সম্পূর্ণ একমত। আসলে আমি একজন প্রকাশক হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি। আমরা শুধু ব্যবসাটাই তো করি না, আমরা কিছুটা মানুষকে কিছু জানানোর, কিছুটা স্লোগান যারা লিখেন, আমাদের বুদ্ধিজীবী বা লেখকরা যারা লিখেন, আমাদের প্রকাশের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে হয়। তাই আমি মনে করি যে এটাকে আমরা ভয় পেলে চলবে না, আমাকে আরো এগিয়ে আসতে হবে যে কিভাবে আমরা নির্মাণ করতে পারি, এই সমাজের মাধ্যমে এগুলো পৌঁছে দিতে পারি, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি মনে করি আমরা সবাই মিলে, সব প্রকাশকরা মিলে বা লেখক যারা আছেন, বুদ্ধিজীবী আছে, সবাই মিলেই এটাকে আমরা একটা আন্দোলনের রূপ নিতে পারি, যে আমরা চাই মুক্ত বুদ্ধির চর্চা হোক। আমরা চাই যে আমরা সঠিক লেখা দিয়ে, সঠিক দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই। আমি মনে করি যে আমাদের যেমন দায়িত্ব আছে, আমাদের পাঠকদের দায়িত্ব আছেন, সবাইকে আমরা একযোগে কাজ করতে হবে। এই অশুভ শক্তিকে ভয় পেলে চলবে না, তারা খুবই মুষ্টিমেয় কয়েকজন, আমরা কিন্তু অনেক। আসলে আমরা ওই যে আপনি বললেন কেউ কথা বলতে চায় না, কেন চায় না আমি জানি না। এটা যে এই যে ঘটনাগুলো ঘটছে, কালকে আরেকটু হবে, কিন্তু আমার মনে হয় না যে সরকার যথেষ্টভাবে আপনার এগুলোকে প্রোটেক্ট করছে, যে আমাদের যাতে আর না হয়। তারপরও দুষ্কৃতিকারীরা কখন করে হয়তো আর হবে না, আমি আশা করতে চাই যে আর ভবিষ্যতে এগুলো হবে না। মালুম ভাই, আমরা যে বিষয়গুলো নিয়ে সারাদিন আজকে সংবাদ পরিবেশন করছিলাম, যে বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
সেই মন্তব্য, তারা বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে সেটির যে ড্রাফটিং থেকে শুরু করে সবকিছু জামাতের ড্রাফটিং করা, যে 16টি লবিস্ট ফার্ম এই ব্যাপী বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, সেটি তার একটি অংশ। এবং হিউম্যান রাইট ওয়াচের বিভিন্ন প্রতিবেদন বা প্রকাশ নিয়ে আমরা কিন্তু বারবার এই ব্যাপারগুলো প্রচার করতাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতাম, জানাতাম, কিন্তু সবকিছুর শেষ কথাই হচ্ছে এটি যে বাংলাদেশের মানুষ যারা কখনো অন্যায় মেনে নেয়নি, 71 সালেও যেরকম নেয়নি, 71 সালেও যেমন তারা দায় নিয়েছিল, এবং এখনো সেই মানুষের মাঠে নামার সময় হয়েছে। আপনি কি মনে করেন? এটা যথার্থই মানুষের প্রতিরোধ সেটি চূড়ান্ত, এবং 1971 সেটি প্রমাণ হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী, দখলদার বাহিনী, তারা তাদের নীল নকশা অনুযায়ী তারা ভেবেছিল যে 25শে মার্চে হত্যাযজ্ঞ চালে বাঙালিকে স্তব্ধ করা যাবে। বাঙালি স্তব্ধ হয়নি, বাঙালি হয়তো সাময়িক সময়ের জন্য পিছু হটেছে, তারপর বাঙালি নিজেকে সমরসজ্জায় সজ্জিত করেছে। গেরিলা যুদ্ধ থেকে শুরু করে 9 মাস ব্যাপী এই যুদ্ধে বাঙালি কিন্তু 30 লক্ষ প্রাণের বিনিময়ে তার যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাঙালি কিন্তু তার স্বাধীনতাটা অর্জন করেছে। একইভাবে আজকে যে প্রশ্নটা খুব জোরে সোরে চলে এসেছে, যা হচ্ছে কেন হচ্ছে, এটি নতুন বিশ্লেষণের অপেক্ষা রাখে না। যে কায়দা হচ্ছে এটি বদর কায়দা। বদরেরা ধরে চোখ বেঁধে নিয়ে যেত, এখন ওরা বদরদের কায়দায় চূড়া করতে এসে হত্যা করতেছে, কুপাচ্ছে, গুলি করছে। এই সংখ্যা কমবে কি বাড়বে সেটি নির্ভর করবে গণপ্রতিরোধের যে জায়গা থেকে। গণপ্রতিরোধের আগে যে কথাটা ইতিমধ্যে আলোচিতও হয়েছে, যে একটি স্বাধীন দেশ আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেই স্বাধীন দেশে আমাদের সেই স্বাধীনতা 15 আগস্টের 75 সালে 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আমাদেরকে পিছু হটতে হয়েছে। এবং এই সময়কালে সেই বদর গোষ্ঠী, কিলিং স্কোয়াড, সেই যে ধারা, পাকিস্তানি ধারা, তারা ক্ষমতাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তাদের অবস্থানটি সেখানে সক্রিয় রয়েছে। একইভাবে দেশের ভিতর এবং আন্তর্জাতিকভাবে তারা তাদের শিকড় অত্যন্ত শক্তভাবে গঠিত করেছে। আজকে আমাদের দেশের সাধারণ মানুষও এই প্রশ্নটি করে যে এই অ্যামনেস্টি, এই হিউম্যান রাইট ওয়াচ, এরা 71 সালে কোথায় ছিল? এদের তো সেদিন আমার এখানে যখন হত্যাযজ্ঞ হয়, আমার মা বোনদের উপর যখন বলাৎকার হয়, ধর্ষণ হয়, সেদিন তাদের মানবাধিকার কোথায় ছিল? এবং একইভাবে 71-এ সেই হত্যা, নির্যাতন, ধর্ষণ, সেইটি সাংঘাতিকভাবে মানবাধিকারের লঙ্ঘন। সেই মানবাধিকার লঙ্ঘনের জন্য যে বিচার, তো মানবাধিকার সংগঠন তো তার পক্ষে দাঁড়ানোর কথা, তারা তা না দাঁড়িয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে 1910 সাল থেকে হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এই দুইটি সংগঠনকেই কিন্তু আমাদের ট্রাইব্যুনালের আদালত অবমাননার মামলা ফেস করতে হয়েছে। যে তারা যারা যাদের আজকে বিচার হচ্ছে, তাদের দিয়ে, তাদের অর্থে পুষ্ট হয়ে আজকে তাদের পক্ষে, তাদের মানবাধিকার বিচারে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং আজকে দুঃসাহস তাদের কতদূর পর্যন্ত চলে গিয়েছে যে এই ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে অন্যায় করেছেন, বাংলাদেশের মানুষের মুক্তি দিয়ে অন্যায় করেছেন, এই জন্য তাদের বিচার করতে হবে। এবং কতটি নৈতিকতাহীন, নৈতিকতা বিবর্জিত সেই লবিস্টদের চাপে বসে জামাতের লিফলেট তারা তাদের প্যাডে প্রিন্ট করে দিচ্ছে। আমি আসবো আপনার কাছে, মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে একটু আসতে চাই। আপনি একটু ভাবতে থাকুন যে মুক্তিযুদ্ধের সময়ে আমরা যেই শত্রুকে পরাজিত করেছিলাম তাদের দোসরদের এই আচরণ, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো যাদের বড় বলে দাবি করে তাদের আমরা কোনো প্রতিক্রিয়া পাই না। এখানে দেশপ্রেম একটি প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি ভাবতে থাকুন, আমরা চট করে একটুখানি শাহবাগ আজিজ সুপার মার্কেট থেকে আমরা একটু ঘুরে আসতে চাই। সেখানে আমার সহকর্মী ইব্রাহিম পাঠান সেখানে আছে। সর্বশেষ আমরা একটু জানাতে চাই, ইব্রাহিম নিশ্চয়ই আপনি সেখানে আছেন এবং সর্বশেষ পরিস্থিতি যদি একটু আমাদেরকে জানান। ইব্রাহিম।
আমি শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনের সামনে অবস্থান করছি এবং হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা এখানে পরিদর্শন করছেন এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিআইডির সদস্যরা হত্যাকাণ্ডের আলামতগুলো সংগ্রহ করছেন এবং বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে কেন কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। আমরা যেটা জানতে পেরেছি যে জাগৃতি প্রকাশনার মালিক আরেফিন দীপন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার বাবা আমাদের সাথে কথা বলেছেন যে যেহেতু তার প্রকাশনার মাধ্যমে ব্লগার অভিজিৎ রায়ের বই বেরিয়েছে এবং এই কারণে তার উপর মূলত জঙ্গি গোষ্ঠীর ক্ষোভ থাকতে পারে এবং এই সূত্র ধরে তাকে হত্যা করা হতে পারে এবং এখানে পুলিশের অতিরিক্ত কমিশনার পরিদর্শন করেছেন সন্ধ্যার সময়। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে লালমাটিয়া যে ঘটনাটি ঘটেছে ঠিক একই সময়ে একই ধরনের এখানেও একই ঘটনা ঘটেছে, যদিও এখানে সরাসরি হত্যা করা হয়েছে। তো দুইটি খুনের ঘটনার মধ্যে একটি মিল থাকতে পারে, একটি মোটিভ একই এবং অভিন্ন হতে পারে, তবে তারা এখনো নিশ্চিত নন যে কারা এবং কেন এই ঘটনাটি ঘটেছেন, তারা তদন্ত করে দেখছেন। যেহেতু আমরা জানি আজিজ সুপার মার্কেট মননশীল বই বিক্রির জন্য বিখ্যাত বাংলাদেশের মধ্যে এবং এই মার্কেটটি প্রতিষ্ঠার পর থেকে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এই মার্কেটের যিনি সভাপতি তার সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু আজ করতে পারেননি ঘুণাক্ষরে যে এই মার্কেটে আজিজ সুপার মার্কেটে মূলত বইয়ের দোকান এবং প্রকাশনার দোকানগুলোতে এরকম ভয়ানক হত্যাকাণ্ড ঘটতে পারে। আমি একটু মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি আমি বলছিলাম যে আমরা যে যুদ্ধটি 1971 সালে করেছিলাম এবং সেই যুদ্ধের প্রেক্ষিতে যারা আমাদের বিরোধিতা ছিল এখন তাদের বিরুদ্ধে আমার এখানে লড়াই সংগ্রাম করতে হচ্ছে, কিন্তু যারা বড় রাজনৈতিক দল বলে দাবি করেন তাদের কোনো আমরা প্রতিক্রিয়া পাই না, কিংবা সেই জামাত যাদেরকে আমরা 71-এ পরাজিত করেছিলাম মানে তারা এখন বাংলাদেশে রাজনীতি করে। কি বলবেন আপনি? তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া প্রত্যাশা করেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি কোনো প্রতিক্রিয়া প্রত্যাশা করি না। যদি প্রতিক্রিয়া দিতে হয় তাহলে আমার তো মনে হয় তারা এটাকে সমর্থনই করবে, কারণ তাদের যে বিগত দিনে ইতিহাস তাই বলে। আপনি বলছেন দেশপ্রেম, রাজনৈতিক দলের সমস্ত মানুষের দেশপ্রেম থাকা উচিত আছে, সেটি আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু একটা সরকার যখন থাকে তার বিরুদ্ধে আপনি আন্দোলন করেন, তার বিরুদ্ধে আপনি সংগ্রাম করেন, কিন্তু একটি দল যখন জাতীয় পতাকা পুড়িয়ে দেয়, একটি দল যখন একটি দেশের স্বাধীনতার মূল যে স্তম্ভ স্মারক চিহ্ন এই শহীদ মিনার ভেঙে দেয়, সেই দলকে আপনি কি দেশপ্রেমটাকে কি করে আপনি আখ্যায়িত করবেন বা এটা দেশপ্রেম নির্ণয় করবেন কিভাবে? তাহলে আপনি যে দলের কথা ইঙ্গিত করছেন এটা এখন আর মানে আপনাদের তো রাগ ঢাক রেখে বলার কোনো সুযোগ নাই, কারণ আজকে বাংলাদেশের যে অবস্থা এটা তারা মোটামুটি একটা যুদ্ধ ঘোষণা করেছে যে বাংলাদেশ যেহেতু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, কোন পথে এগিয়ে যাচ্ছে? বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে, সেই পথে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। সেটাকে প্রতিহত করবার জন্য এই যে শক্তি, দেশি বিদেশি শক্তি, যারা আজকে যদি আপনি লক্ষ্য করবেন 71 সালে দেশি বিদেশি যে শক্তি আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারাও কিন্তু আজ সেই দেশি বিদেশি শক্তি আজকে একাত্রিত হয়ে বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করবার কে রহিত করবার জন্য বা প্রতিহত করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তারা হলে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো একটি প্রতিষ্ঠান, আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি একটি ধারণা মানে পজিটিভ ধারণা ছিল যে তারা মানবতার পক্ষে কথা বলে, কিন্তু আজকে যখন তারা বলে মুক্তিযুদ্ধের কথা বিচার করতে হবে, তার মানে কি? তারা আজকে বাংলাদেশের রাজাকার থেকে অধম, তারা আল বদর বাহিনী থেকে অধম, তারা হাজার হাজার কোটি ডলার তার কাছে বিক্রি হয়েছে। তারা এটা পরিষ্কার। আপনি বলেছেন যে লবিস্ট এবং তাদের ফার্ম, শুধু তাই নয়, আপনি দেখেন আমাদের যে দলের কথা আপনি বললেন তারাও তো লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, কি আকিন গাম। তো আকিন গাম তারা 3টি দায়িত্ব দিছে, তার মধ্যে 1 নম্বর দায়িত্ব এই যুদ্ধবিরোধী বিচার ঠেকাতে হবে। তাহলে আপনি এই জামাতের বিএনপির মধ্যে পার্থক্য কোথায় করছেন? আমি তো ঠিক পার্থক্য বুঝে উঠতে পারছি না। ঠিক যে কথাটি আমি শুরু করেছিলাম, 2013 সালে 28 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদী ট্রাইব্যুনাল থেকে ফাঁসির দণ্ডাদেশ হলো। বিকেল থেকে না, দুপুরে ফাঁসির দণ্ডাদেশটা ঘোষিত হলো। তারপর থেকে অর্থাৎ তারা কিন্তু প্রস্তুত ছিল, এবং তারা যে প্রস্তুত ছিল তারা কিন্তু ঘোষণা দিয়েই প্রস্তুত হয়েছে। আপনার এই কথাও মনে আছে, আমি মনে আছি স্পষ্টভাবে যে 2013 সালের ফেব্রুয়ারির 4 তারিখে, 5 তারিখে কাদের মোল্লার রায় হলো, 4 তারিখে তারা শাপলা চত্বরে সমাবেশ করে প্রকাশ্য ঘোষণা দিল যে সাঈদী, মুজাহিদ
নিজামীর যদি কিছু হয় তাহলে বাংলাদেশে আগুন জ্বলবে সারা দেশব্যাপী এবং গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তো তারা তো সেটাই করবে এবং সেটি তারা করছে। যে কথাটি বলছিলাম যে 2013 সালে যখন সাইদির রায়টি হলো, তারা তাণ্ডব চালালো এবং ওই দিন বিকেলেই, আমি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে গোবিন্দগঞ্জে তারা পুলিশকে হত্যা করলো। তাহলে আমাদের যে বড় দল আপনি বলছেন, তাদের অবস্থানটা আমরা তখন কি দেখলাম? আপনি প্রতিক্রিয়া তারা দিয়েছিল, তখন কি প্রতিক্রিয়া দিলেন? আমাদের সেই বড় দলের মাননীয় নেত্রী ছিলেন আপনার সিঙ্গাপুরে 28 তারিখে, উনি 1 তারিখে দেশে এসে ঘোষণা দিলেন যে জামাতের সঙ্গে বিএনপির সব নেতা কর্মী এখনই সরকারের বিরুদ্ধে এই সংগ্রামে নেমে পড়েন। তাহলে জামাত ওই 28 তারিখেই তারা কিন্তু জাতীয় পতাকা পুড়িয়েছে, ওই 28 তারিখে কিন্তু তারা শহীদ মিনার ভেঙেছে। এইটা দেখার পরে পত্রিকা বড় বড় করে এটি ছাপা হয়েছে, আপনাদের সমস্ত টেলিভিশনে এই যে পতাকা পুরানো হয়েছে তার ছবি দেখানো হয়েছে। এটি দেখার পরেও যখন সেই দল থেকে তাদের সমর্থনে এই পতাকা পুরানোর সমর্থনেই তারা তাদের নেতাকর্মীদের নামিয়ে দিতে হুকুম দিলেন, তাহলে আমরা তাদের কাছ থেকে আর কি প্রতিক্রিয়া আপনি আশা করেন? বা তাদের অবস্থানটা সম্পর্কে আর নতুন করে বলারও কিছু নেই। সুতরাং আজকে যেটা হয়েছে এটি যুদ্ধ, তো এটি কিন্তু অপ্রত্যাশিত যুদ্ধ না, এটা অপ্রত্যাশিত যুদ্ধ নয়। কারণ তারা 1975 সাল থেকে কন্টিনিউয়াস তারা যুদ্ধ করছে যে এই বাংলাদেশকে আর বাংলাদেশ রাখা না, শুধু নামটা হয়তো থাকবে, কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলে কিছু থাকবে না। সেই প্রচেষ্টা তারা করেছে তাদের সেই 75 সালের পর থেকে। তারপরে দেখেন এখন আজকে যে ঘটনাটি ঘটলো, আমাদের কাছে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি আমরা, কিন্তু ক্ষুব্ধতা প্রকাশ করবো কার বিরুদ্ধে? এখন তো বলতে সরকারের বিরুদ্ধে আমাদের করা লাগে, কারণ সরকার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব সমস্ত মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। তাহলে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, যারা সরকারের এই আপনার মন্ত্রণালয় আছেন, সংস্থা আছেন, তারা এটা কি মূল্যায়ন করতে পারলেন না যে এইরকম একটা যুদ্ধ শুরু হবে? ইব্রাহিম খালেদ, যে বিষয়টি থাকে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যার কথা আমরা বলছি, বা মুক্তিযোদ্ধাদের বিচার যারা চাইছেন, যারা বলছেন, তারা যখন বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, হেফাজতের সেই মিছিলে 3500 জন আলেমকে হত্যা করা হয়েছে, কিংবা যখন একটি সন্ত্রাসীকে যখন আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অজুহাত সামনে আনা হয়, তখন দেখছি সবার আগেই কিন্তু তারা এগিয়ে আসে। তাহলে কোন জায়গাটিতে আমরা অবস্থান করব? বিশ্বব্যাপী কি নৈতিকতার জায়গাটি টাকার কাছে বিক্রি হয়ে যাবে? আপনি ভাবতে থাকুন, আমি একটি ছোট্ট বিরতি নিয়ে আসি। তো দর্শক, নিচ্ছে ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে আমরা যে জায়গাটিতে ছিলাম, স্যার আপনার কাছে ছিলাম, যে আমার প্রশ্ন ছিল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা যে বক্তৃতা বিবৃতি দিয়েছে সেটিকে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, ঘাতকদের রক্ষা করতে তাদেরকে উদ্বুদ্ধ করে। এবং নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। 1 মাসের মধ্যে 7444 জনকে জিয়াউর রহমান ফাঁসি দিয়েছিলেন 1977 সালে, নিশ্চয়ই আপনি জানেন। সে সময়ে এই ধরনের অর্গানাইজেশনগুলোকে আমরা খুঁজে পাইনি। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাটিতে যে অর্থের কাছে আন্তর্জাতিক সংস্থা বিক্রি হয়ে যায়, এটির নজির বোধহয় এই প্রথম। কি বলবেন? না, নজিরটা প্রথম নয়, আমরাই হয়তো প্রথম দেখছি। আসলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এগুলো আমি বলবো যে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের যে লিডার আমেরিকা স্টেটস, সে বিভিন্ন জায়গায় ছদ্মাবরণে কিছু প্রতিষ্ঠান রাখে, মানবাধিকার, শিশু অধিকার, অমুক অধিকার, নারী অধিকার। আসলে সেগুলো কিন্তু তাদের যেখানেই স্বার্থহানি হবে সেখানেই ওই প্রতিষ্ঠানগুলো তারা ব্যবহার করবে। এবং আজকে যদিও আমরা বলি জামাতের কথা, কিন্তু জামাত উঠলো কি করে? আমেরিকার প্রচন্ড ছত্রছায়া না পেলে এবং মিডল ইস্ট বা বিভিন্ন পাকিস্তান তো অবশ্যই এদের কাছ থেকে টাকা পয়সা না পেলে তো কাজ করতে পারতো না। এবং যদি আমরা মনে করি ৭১-এর কথা, তখন পাকিস্তানকে সহায়তা করেছিল স্টেটস। কাজে ওটা কিন্তু একই শক্তি, সেই অক্ষর শক্তিটা এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। এখন যদিও আমেরিকা পলিটিক্যালি অনেক কথা বলে, আমাদের সমর্থন করে, আমাদের উন্নতির কথা খুব ভালো বলে যে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যে ওই শক্তিটি, মানে আসলে ব্যাপারটা কোথায় যদি আরেকটু আমি অন্যভাবে দেখি, আমি বাজার অর্থনীতির কথা বলছি না, ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি,
এই দ্বন্দ্বটা সেইখানে। আমরা হয়তো সমাজতন্ত্র বলতে আমি খালি কমিউনিজম মেন করছি না, বরং আমি বলবো যে ইউরোপিয়ান যে দেশগুলো তারা অনেকটাই তো অনেকেই, যেমন জার্মানি, ফ্রান্স এবং ল্যাটিন আমেরিকা বা অনেকে আছে, এরা সমাজতান্ত্রিক, কমিউনিস্ট নয়। এটার সঙ্গে পুঁজিবাদের যে সংঘাত, অর্থাৎ পুঁজিবাদের কথা হলো যে সমস্ত সম্পদ আমার 5-7-10 জনের হাতে থাকবে, তোমরা আমার চাকর। আর এর বিপরীতে সমাজতন্ত্রের কথা হলো যে হ্যাঁ, হাতে 5টা আঙ্গুল সমান না হবে না, কিন্তু বিভেদটা যেন কম। এই দ্বন্দ্ব পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত চলে আসছে, এবং আজকে এই গুরু হলেন আমেরিকা, একটার গুরু, আর আরেকটার গুরু আমরা এই ছোটখাটো দেশ বা যেগুলো বললাম ইউরোপিয়ান কান্ট্রি। দ্বন্দ্বটা ওইখানে। এবং যে সংস্থার কথা বললেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এই ধরনের, শুধু তাই কেন, আমাদের বাংলাদেশেই আছে, এবং তারা সাহায্য পুষ্ট হয় বাইরের থেকে, বাংলাদেশের টাকা দিয়ে কাজ করে না, বাইরের টাকা দিয়ে কাজ করে। তাদেরও চরিত্র আপনারা বাইরে অনেকেই জানেন। এদের কাজ একটাই, যে যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ হানি হবে না ততক্ষণ পর্যন্ত তারা ভালো কাজ করবে, ভালো কথা বলবে। যখন আমেরিকার স্বার্থে লাগবে অথবা আমেরিকা মনে করবে যে বাংলাদেশের অমুক অপশক্তিটাকে সাহায্য করতে হবে, তখন তাদেরকে দিয়ে কাজ করাবে। আমেরিকা সাধারণ মানুষ, সরকারের কাছ থেকে পাবেন না। এদের চরিত্র দেখে বুঝবেন যেটা গুরুর কাছ থেকে হুকুম আসছে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের মধ্যে মারুফ রসুল যোগ দিয়েছেন। মারুফ, আপনার কাছে আসতে চাই, আপনি যেই সময়টাতে ছিলেন না আমাদের মধ্যে এবং আমাদের আলোচকরা আলোচনা করছিলেন বা আমিও বলছিলাম যে বাংলাদেশের মানুষের যে একটি অসম্ভব রকমের সাহসী অবস্থান থাকেন, যে যখন বাংলাদেশ মানুষ মনে করে যে দেয়ালে পিঠ থেকে গেছে বা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসছে, তখন কিন্তু বাংলাদেশের শেষ জায়গাটি বা মুক্তবুদ্ধির যে দায়, সেই দায় কিন্তু সাধারণ মানুষ নেয়। আমরা অনেকবার দেখেছি এবং এখনো দেখেছি। আপনি কি মনে করেন না যে এখন বাংলাদেশের সাধারণ মানুষই প্রতিরোধ করবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে? নিঃসন্দেহে, কারণ অতীতে আমরা দেখেছি, একেবারে মুক্তিযুদ্ধ থেকে যদি শুরু করি, সে সময় থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষই সবসময় এই অশুভ শক্তিগুলোকে দমন পীড়ন করেছে, দমন করে সামনের দিকে এগিয়ে গেছে। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশটি বারবার বিভিন্ন সময়, বিগত 43 বছরে বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। কারণ বাংলাদেশের বয়স 43, কিন্তু গণতন্ত্রের বয়স কিন্তু 43 নয়। এর মধ্যে সামরিকতন্ত্র এসেছে, সামরিকতন্ত্র আসা মানে মোল্লাতন্ত্র এসেছে, বিভিন্নভাবে বাংলাদেশকে এই অশুভ শক্তিগুলো বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে। আজকে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে বাংলাদেশে, এই পরিস্থিতিটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে কয়েকটি দিকে আঘাত নেওয়া হয়েছে। আমি একটু আগে শুনছিলাম যে মালুম ভাই বলছিলেন যে আল-বদর বাহিনী যেভাবে 1971-এ হত্যাযজ্ঞ চালিয়েছে, এখন এই জামাত ইসলাম, শিবির, হেফাজত, এই যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, আনসারুল্লাহ বাংলা টিম, তারা ঠিক একইভাবে মুক্তবুদ্ধি যারা চর্চা করছেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা প্রগতিশীল মনস্ক মানুষ রয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ রয়েছেন, তাদেরকে হত্যা করছে। 2013 সালে আমরা দেখেছি ব্লগারদের উপরে প্রথম যখন অ্যাটাক করা হলো, ব্লগার শব্দটা মানুষ যখন প্রথম শুনলো, যে ব্লগারদের, রাজীব হায়দারকে হত্যা করার মধ্য দিয়ে, এরপরে দেখেছি যে লেখকদেরকে হত্যা, অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে 2004 সালে, এখন প্রকাশকদেরকে হত্যা করা হয়েছে। আমরা এর আগে দেখেছি গণমাধ্যম কর্মীদের উপরও হামলা করা হয়েছে, অধ্যাপকদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তার মানে একটি বাংলাদেশ, যে বাংলাদেশটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, সেই বাংলাদেশটি প্রতিষ্ঠার পক্ষে যারা কাজ করছেন তাদেরকেই টার্গেট করছে এই অপশক্তিগুলো। এবং এর পেছনের কারণগুলো খুব সুস্পষ্ট করে বোঝা যাচ্ছে, যে যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার চলছে, যুদ্ধাপরাধীদের বিচারগুলো অনেক ক্ষেত্রেই সরকার সফলতার সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারগুলো করছে, কিন্তু একটি বিষয় হচ্ছে যে যেহেতু এই যুদ্ধাপরাধীর শক্তিগুলো, জামাত, শিবির, এরা ভয়ানকভাবে বাংলাদেশকে নিংড়ে নিয়েছে বিভিন্ন সময়, এবং রাজনৈতিকভাবে বিএনপি তাদেরকে সমর্থন করেছে, এবং বিএনপিও এই জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে জামাতকে মন্ত্রী পর্যন্ত করেছে, সংসদে পর্যন্ত এনেছে। সুতরাং তাদের শক্তি বা তাদের যে করাল গ্রাস, সেটা বাংলাদেশকে বহুদূর পর্যন্ত প্রথিত করেছে। এদেরকে উপড়ে ফেলতে হলে আমি মনে করি সরকারকে আরো বেশি সচেতন হওয়াটা খুব প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। আমি মনি ভাই আপনার কাছে একটু আসতে চাই। আমার এই মুহূর্তে মানে মারুফের কথা শুনতে শুনতে আমার মনে পড়ছে যে সেই নতুন চন্দ্র সিংহের কথা, সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে হত্যা করেছিল, তার একটি অসাধারণ বই আমার পড়ার সুযোগ হয়েছিল, নতুন মুখে পুরাতন কথা।
মানে নতুন মানে তার মুখে পুরাতন কথা। তিনি বলছিলেন যে আসলে দেশ একটি মায়ের মতো এবং দেশকে সেই মায়ের মতোই আগলে রাখতে হয়। তিনি বলছিলেন যে সবাই যখন একে একে 1971 সালে প্রত্যেককে যখন মানে সবাই অনুরোধ করছিলেন তিনি যেন তার এই বাস্তবিকটা রেখে তিনি অন্য জায়গায় চলে যান, নিরাপদে ভারতে চলে যান, তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যদি এখানে আমার মৃত্যু হয় তাহলে বুঝতে হবে যে সেটাই আমার ভাগ্যে লেখা, স্বয়ং বিধাতা যিনি আমার ভাগ্য লিখেন তিনি এমন ভাবেই লিখেছেন। তারপর তিনি অনুরোধ করেছেন যে তার মৃতদেহ যেন এই দেশের কোনো গাছের নিচে রেখে দেওয়া হয় যাতে সেটি পচে গলে পোকামাকড় খেয়ে মাটির সঙ্গে মিশে যায়। ঠিক একই ধরনের আমরা দেখি, আপনার নিশ্চয়ই মনে আছে ধীরেন্দ্রনাথ দত্তের সেই বিখ্যাত মন্তব্য যে আমার মৃত্যুর পর আমার দেহটি মাটির সঙ্গে মিশিয়ে যাবে যাতে করে এই দেশের মাটি উর্বর হবে, ঘাস জন্মে, সেখান থেকে নতুন প্রজন্ম নতুনভাবে উজ্জীবিত হবে। এই যে উদ্দীপনার জায়গাটি, এই যে দেশপ্রেমের জায়গাগুলো আমরা বারবার দেখছি, মুক্তবুদ্ধির মানুষ এসছে এবং তারা অকাতরে প্রাণ দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য, একটা চেতনার জন্য, একটা স্পিরিটের জন্য। কি মনে করবেন? না, ঠিকই বলেছেন। এটা আসলে এই যে আমাদের যে আমরা যে মুক্ত বুদ্ধির চর্চা বলি, আমরা থেমে থাকতে তো হবে না, থাকছিও না। আমরা কিন্তু আমাদের মতো চলছি এবং আমরা আরো কিভাবে সচেতন হওয়া যায় সেটাই আমরা চেষ্টা করছি। এত বড় একটা আমাদের এই যে দেশে আমরা যেভাবে স্বাধীনতা পেয়েছি, আমাদের সাধারণ মানুষ এখনো কিন্তু সাধারণ মানুষই আগিয়ে আসবে। এই যে ব্লগার, আমরা এই যে এতদিন বলছি ব্লগার হত্যা, মানুষ বলেছে প্রকাশক এখন হত্যা করছে, তার মধ্যে আমরা কি থেমে থাকবো? কখনোই থাকবো না। আমরা এটাকে ডিঙ্গিয়ে যাব। আমরা বলতে চাই যে আমরা যে এই মুক্ত বুদ্ধি আরো আরো বেগবান হবে, আমরা আরো এখন থেকে আরো বেগবান হবে যে কিভাবে আমরা আমাদের দেশের মানুষকে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি। এই যে ধরেন এই যে হত্যাগুলো হচ্ছে, এগুলোর কি কারণ? আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা না বই প্রকাশ না করতে পারি। কিন্তু আমরা থামলে তো আমরা থামবো না, কখনই থামবো না। এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষ কখনই কোনো দিনও কোনো কাজে থেমে থাকেনি, তারা সামনের দিকে এগিয়েছে। আমি মনে করি এখনো আমরা সেই পথেই যাব, কোনো বাধা বিপত্তি আমাদেরকে থামাতে পারবে না। আমরা আরো বেশি করে, কিংবা বাঙালি জাতিসত্তার সেই চিরন্তন কথা যে বাধা আসবে যেখানে এগিয়ে যাওয়ার শপথই হবে সেই জায়গাটিতে। আমি মালুম ভাই আপনার কাছে একটু আসতে চাই, বাংলাদেশে এরকম একটি রাষ্ট্র যেটি আমার কাছে মনে হয় বা বিস্মিতভাবে আমি মানে লক্ষ্য করার চেষ্টা করি যে যেখানে স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে একই সঙ্গে রাজনীতি করে। পৃথিবীতে কি আরেকটি রাষ্ট্রের উদাহরণ দিতে পারবেন? কোথাও না দ্বিতীয় মহাযুদ্ধোত্তরকালে আমরা জার্মানির কথা জানি, সেখানে নাৎসি পার্টি নিউরেমবার্গ ট্রায়াল, সেটার মধ্য দিয়ে সেখানে সে নাৎসি পার্টি বেআইনি ঘোষিত হয়েছে এবং আজ পর্যন্ত সে নাৎসি পার্টির নামে জার্মানিতে, নাৎসি পার্টি জার্মানিতে একটা গালি, জার্মানি নতুন প্রজন্মের কাছে নাৎসি পার্টি একটা গালি। যে কালকেই আমি ফেসবুকে আমাদের সাম্মি হক ওর মেসেজটা পেলাম, সে এখন জার্মানিতে যেতে বাধ্য হয়েছে। তো যে কথা বলছিলাম, তো শুরুতে একটি কথা পরিষ্কার করতে হয় যে সঞ্চালক এই অনুষ্ঠান শুরুর পর্যায়ে এক পর্যায়ে বলছিলেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজকে মুক্তিযোদ্ধাদের বিচার এবং এই ট্রাইব্যুনালে তার দাবিটা উত্থাপন করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট ওয়াচ খালেদ ভাই জিনিসটা পরিষ্কার করেছেন, এরা এমনই একটি সংগঠন, তারা নিজেরাই স্বচ্ছ না, তাদের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছ না। দুই, যারা অ্যামনেস্টির মতো যারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিসেবে যে দাবি করে, তারা এই ধরনের সংগঠন যারা আজকে মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করে এবং একই সঙ্গে ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের বিচার দাবি করে, এই ধরনের দাবিটা অর্বাচীন এবং মূর্খের দাবি। কেন? 73 সালে, আমাদের 71 সালে আমি মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার সহ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, সঙ্গত কারণেই মুক্তিযুদ্ধকালীন আমাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড স্বাধীন বাংলাদেশের সরকার সেটিকে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের কর্মকাণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সেই কারণে বাংলাদেশের কোনো আইনে, কোনো আদালতে সেই কারণে মুক্তিযুদ্ধের বিচার যে করা যাবে না, সেই অ্যামনেস্টি আইনটি এখনো বহাল তবিয়তে বর্তমান রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বঙ্গবন্ধু 73 সালে এই আইনটি করেন, অনন্য সাধারণ একটি আইন, পৃথিবীর বুকে এই আইনটি আর কোনো দেশেরই পার্লামেন্টে ছিল না। এই আইনে কাদের বিচার হবে, কি বিচার হবে, অ্যামনেস্টির এই জিনিসটি জানাটাও সঙ্গত ছিল, যেহেতু তারা মানবাধিকার সংগঠনের দাবিদার। সেটি না করে
আজকে জামাতের লিফলেট সেটা প্রচারের তাদের ওই পেটে ব্যবসায়ী পেন্টে। জায়গা যে তারা আজকে যে জায়গায় চলে গেছে, তাদের এই ধরনের উক্তিটি এটা অর্বাচীন এবং গণ্ডমূর্খের উক্তি। স্যার আমি আসবো আবার আপনার কাছে, আমি মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে আসলে আমাদের নানাবিধ সীমাবদ্ধতা আছে, আমাদের পুলিশ বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার ভেতরে নানান ধরনের যন্ত্রপাতি কিংবা মানে সেই বিষয়গুলো তো থাকেই, আমরা তো খুঁটিনাটি বিষয়টা কিছুটা জানি, কিন্তু আপনার কি মনে হয় না যে সাম্প্রতিক সময়ে যখন আমরা র্যাব কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি আনতে চাইলো, বিদেশ থেকে রপ্তানি করার মানে আমদানি করার চেষ্টা করলো, ঠিক তখন সেই মুহূর্তে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক খবর প্রচার করলো সেটি যেন বিদেশ থেকে র্যাব সেগুলি আনতে না পারে, সেটির জন্য নানানভাবে তদবির করলো, লবিস্ট নিয়োগ করলো, এবং পরবর্তীতে র্যাবের সেই চালানটি কিন্তু এলো না, এবং সেই অত্যাধুনিক যন্ত্রের মধ্যে এই ধরনের হুমকি দেয়া বা কিংবা এই তাদেরকে লোকেট করা এই ধরনের ডিভাইসগুলি কিন্তু ছিল। তাহলে সেই সমস্ত পত্রপত্রিকা কার স্বার্থে? কারণ এখন মানবতার এই হিউম্যানিস্ট ইন্টারন্যাশনালের চিত্রটি তো আমরা দেখলামই যে মোট কথা যে আমি অর্থের বিনিময়ে সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, তাহলে নিরাপত্তার জায়গাটি কোত্থেকে আসবে, কি বলবেন? আজকে তো এটা একেবারে দিনের মতো পরিষ্কার যে বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশের নিরাপত্তাকে জিম্মি করে বাংলাদেশের একটি রাজনৈতিক পক্ষ, যেটা আপনি বলেছেন শক্তিশালী পক্ষ, তাদের সাথে জামাত, ধর্মান্ধ যে উগ্র যে গোষ্ঠী আছে তারা মিলে, এবং যে আন্তর্জাতিক যে শক্তি, এটা আলোচনা যেগুলো এলো, তারা সমস্ত সবাই মিলে কিন্তু সেই জায়গাটায় যেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে না পারে। তো সেই জায়গা প্রতিষ্ঠিত না পারার জন্য যারা যুদ্ধ করবে, এই যে জঙ্গি সংগঠন, এই জামাত, তাদের সাথে আজকে বিএনপিকে আমরা আলাদা করতে পারছি না। কারণ কিভাবে বিএনপির মতো একটি দল তারা আকিল গাম নামক একটি প্রতিষ্ঠানকে বলতে পারে যে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য তারা লবিস্ট করবে? সুতরাং এখানে বিএনপিকে আমরা আলাদা করতে পারছি না, এই জন্য আমরা মানে দুঃখিত, কিন্তু এই সত্য কথাটি আমাদের বলতে হবে। কিন্তু যে কথাটি আপনি বলছেন যে র্যাবের অস্ত্রপাতি বা যন্ত্র অত্যাধুনিক, সেটি যদি র্যাব আনতে পারতো, সে যদি সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারতো এই যে সিসি ক্যামেরাগুলো, তাহলে কিন্তু ওই সিজার তাবেলা ধরা পড়ে যেত, তাহলে কিন্তু এই যে অন্যান্য জায়গায় যে হত্যাকাণ্ডগুলো সে ধরা পড়ে যেত। কিন্তু আমরা তো দেখেছি যে কারা বাধা দিল, কোন পত্রিকা বাধা দিল, কারা লবিস্ট নিয়োগ করলো, আমরা তো দেখছি তারা প্রকাশ্যে এসে এই অনুষ্ঠানে এসে কথা বলে যে এই যন্ত্রপাতি আনতে দেওয়া হবে না, এবং তাহলে এর দায় তাহলে আমাদের এখন র্যাব তো নিষিদ্ধ করবার জন্য, র্যাবকে বাতিল করে দেওয়ার জন্য, বা র্যাবকে কি বলে এটাকে ভেঙে দেওয়ার জন্য তো প্রকাশ্যে আমাদের বিএনপির পক্ষ থেকে একেবারে প্রকাশ্য জনসভায় দাবি করা হয়েছে যে র্যাব আর রাখার দরকার নেই। তাহলে র্যাব যদি না থাকে তাহলে সুবিধা হবে কাদের? আজকে একটা ফোর্সের অনেক সীমাবদ্ধতা আছে, তাদেরও ভুল ত্রুটি আছে। আজকে বাংলাদেশের মানুষ, আপনি চিন্তা করেন যদি বাংলাদেশের র্যাব না থাকতো তাহলে আজকে আপনারা এই টক শো করতে পারতেন বলে আমার কাছে মনে হয়। এবং তাহলে বুঝতে হবে যে অনেক গভীরে যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা যেটা আপনি বললেন যে ঠিক আছে একটা পক্ষ করছে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল। তাহলে আজকে এই যে জনাব ইব্রাহিম খালেদ যে কথাটি বললেন, রাষ্ট্রের ভিতরে যারা এটি প্ল্যানিং করবে, যারা এটি প্রকিউরমেন্ট করবে, যারা বাজেট বরাদ্দ করবেন, তারা কি করলেন? তাদের ভিতরে শস্যের ভিতরে যদি বড় বড় ভূত থাকে, তাহলে আপনি কি করে এইগুলোকে এগিয়ে নেবেন, আর কি করে আপনি যুদ্ধটা চালিয়ে যাবে? যে আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে আজকের বাংলাদেশের এই দুটি ঘটনা নিয়ে কি ছাপা হয়েছে, কি লেখা হয়েছে। আমি এই বিষয় নিয়ে আমাদের মনিরুল হক আপনার কাছে একটু আসতে চাই যে এর মধ্যে আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম, সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য দুজন প্রকাশকদের, কবিদের, মানে যেভাবে আসছে কবি একজন, লেখক দুজন, প্রকাশক দুজন, তাদেরকে আঘাত করা হয়েছে, একজনকে হত্যা করা হয়েছে। এভাবে সংবাদগুলি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, মানে তাহলে আন্তর্জাতিক প্রচারণা এই প্রচার পায়, মানে ব্যাপারটি আসলে কোন জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি? আসলে আমার মনে হয় আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো কিভাবে নিউজ করেন, ধর্মীয় আঘাত করা আমি মনে করি না। মানে কিভাবে আঘাতটা হলো, আমি পড়েছি বইগুলো, আমি দেখেছি, আমি দেখতে পাইনি যে কিভাবে ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছে। ঠিক আছে, ধর্ম যার যার, আমি আমার ধর্মকে মানবো, আমাদের ইসলাম ধর্ম কোনো ইয়েই নেই যে আপনাকে হত্যা করতে হবে, একদম লিবারেল একটি ধর্ম। কিন্তু
এই যে আমাদের আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো, জানি না তারা কি উদ্দেশ্যে এগুলো করছেন, আমাদের দেশে অস্থিতিশীল করার জন্য কিনা, এটা আমার তো মনে হয় সেটাই। হ্যাঁ, আমি ঠিক এই একই কথা যে মারুফ বলছিলেন আমাদের মনির ভাই যে অস্থিতিশীল করতে কি না, কিন্তু ঠিক একই ধরনের প্রচার প্রচারণা, কারণ সারাদিন আমরা গণমাধ্যমের সঙ্গে থাকি, কোথাও কোথাও এই জিনিসটা, কিন্তু আল জাজিরা বা সেই ইসলামিক কয়েকটি দেশের এই প্রচারণাটা চালাচ্ছে, মানে ঠিক যেন তারা বসেই আছে। যে কথা বলছিলেন মনির ভাই, তাহলে কি অস্থিতিশীল করার জন্য? নিঃসন্দেহে, কারণ এই গণমাধ্যমগুলোর চরিত্র কিন্তু অনেক আগে থেকে আমাদের কাছে পরিষ্কার। এই আল জাজিরা যুদ্ধাপরাধীদের বিচারটা যখন হচ্ছে, তখন আল জাজিরা প্রত্যেকটি ক্ষেত্রে যে নিউজগুলো করেছে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কিংবা শাহবাগ গণ আন্দোলনের সময়, আল জাজিরার প্রত্যেকটি নিউজ ছিল হচ্ছে বিভ্রান্তিমূলক এবং নেতিবাচক, এমনকি তারা মিথ্যা নিউজ করে সেটার জন্য আবার ক্ষমাও চেয়েছে। তো তাদের বক্তব্যগুলো এমন ভাবে, মানে ধর্মীয় অনুভূতি যে প্রশ্নটি তোলা হচ্ছে, কার ধর্মীয় অনুভূতি, কোন একটি বিশেষ ব্যক্তির ধর্মীয় অনুভূতির সংজ্ঞায়নটা কি, তার মূল্যমানটা কি, তার প্যারামিটারটা কি, এগুলো কোনো সংজ্ঞায়ন তো কোথাও করা হয়নি। এবং এই যে প্রকাশককে হত্যা করা হচ্ছে, এর আগে লেখকদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বক্তব্য ধরে, তাদের ব্লগ পোস্ট দিয়ে, ফেসবুক পোস্ট দিয়ে বলা হচ্ছে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। কিন্তু এই ধর্মীয় অনুভূতি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে যে লক্ষ্মী পূজার সময় একটি ঘটনা ঘটলো, সেখানে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়নি? দুর্গাপূজার সময় যখন প্রতিমা ভাঙচুর করা হলো, তখন কি ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়নি? ধর্মীয় অনুভূতি কি কেবল একটি বিশেষ ধর্মের? একটি বিশেষ ধর্মের জন্যই কেবল ধর্মীয় অনুভূতি শব্দটি প্রযোজ্য? অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন বাংলাদেশে, তাদের রামতে যখন সহিংসতা ঘটলো, তখন কি ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়নি? তো এখন এই প্রশ্নটি রাষ্ট্রকে পরিষ্কার করতে হবে। এটি যেমন, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে বারবার আমরা বলার চেষ্টা করছি যে অর্থের এমনই জোর যে সব রাতারাতি বিক্রি হয়ে যায়। ইব্রাহিম খালেদ, মোহাম্মদ আলী শিকদার এবং জিয়াদ আল মালুম, আপনাদের তিনজনের কাছে আমার একটি কমন প্রশ্ন আমি করতে চাই। আপনারা দুজন সরাসরি মুক্তিযুদ্ধে ছিলেন। ইব্রাহিম খালেদ, আপনি খুব কাছ থেকে দেখেছেন। আমি কাগজপত্র খুঁজতে খুঁজতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন কৌশলপত্রের কিছু কাগজপত্রের নমুনা খুঁজে পেয়েছি। সেখানে একটি, মানে আমি বিস্মিত হয়েছি যে সেখানে যুদ্ধ কৌশলটি কি ছিল আসলে, যে আসামের 7.5% দখল করে নিতে হবে, মেঘালয়ের 12% দখল করতে হবে, ত্রিপুরা 11%, মণিপুর 6%, মিজোরাম 8% এবং কলকাতার 11%, এবং এই যুদ্ধটি চালিয়ে নিতে হবে 25 বছর পর্যন্ত। তাহলে এই অঞ্চলে অস্থিতিশীল একটি পরিস্থিতি বিরাজ করা সম্ভব হবে, অস্ত্র ব্যবসায় সাফল্য আসবে এবং সবার ঊর্ধ্বে আধিপত্যবাদ এখানে কায়েম হবে। এই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলপত্র, এবং পাকিস্তানিদের উপর চাপানো ছিল এবং তারা এই কৌশলপত্র নিয়ে এগিয়েছে। সফল অসফল আমরা পরে আলোচনা করব। আপনার কি মনে হয় না যে এরকম একটি কৌশলপত্র নিয়ে আবারও আমরা তাদেরকে দেখছি? হ্যাঁ, আরেকটু আগে যদি দেখেন, তাহলে এতদ অঞ্চলের সপ্তকন্যা বলা হয় যে ইন্ডিয়ান 7টা স্টেট, সেই 7টা স্টেটকে এগুলোই, মেঘালয় এগুলোকে নিয়ে ভারত থেকে বিচ্ছিন্ন করার দায়িত্ব ছিল পাকিস্তানের উপরে। মানে আমরা বলতে পারি যে মার্কিন যে আধিপত্যবাদ, তার লোকাল এজেন্সি ছিল পাকিস্তানের, আজকেও আছে। সেই কারণে পাকিস্তানে, এবং পাকিস্তানকে মূল্য দিতে হচ্ছে, বুঝছে কিনা তারা আমি জানি না। প্রত্যেক দিন দেখবেন এখানে জুম্মার নামাজে লোক মারা যায়, এখানে লোক মারা যায়, তবুও তাদের কিন্তু জ্ঞান ফিরছে না। আমি জানি না এটা মানে বেতাতার কি ধরনের মস্তিষ্ক তাদের দিয়েছেন, তারা কিন্তু মরছে, সাফার করছে, কিন্তু বোধোদয় হচ্ছে না। আর বাঙালির সঙ্গে তফাৎ এটা, হ্যাঁ আমাদেরও তো অনেক মূল্য দিতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু কিছু কিছু বোধোদয় হচ্ছে। আর একটি কথা আমি এখানে বলতেই চাই, বিশ্ব আধিপত্যবাদ এবং তাদের লোকাল এজেন্ট, এদের একাত্মভাবে যে প্রচারণা কৌশল, অ্যামনেস্টি বলেন, যাবে সবই তো প্রচারণা, এর বিপরীতে আমরা ছোট হতে পারি, আমাদের সারা পৃথিবীতে হয়তো ওই রকমের যোগাযোগও নাই, আমাদের কিন্তু একটি শক্তিশালী প্রচারণা ব্যবস্থা গড়ে তুলতে হবে। জিয়াদ আল মালুম, মানে এই যে কৌশলপত্র, সেই কৌশলপত্র থেকে এখনো এক চুল পিছিয়ে নেই, সেই কৌশলপত্র বাস্তবায়নে এগিয়ে আছে, কি বলবেন? পরিকল্পনা থেকে তারা এক চুলও পিছিয়ে নেই, শুধুমাত্র তার বাস্তবায়নের ক্ষেত্রে সাময়িকভাবে কৌশলে কিছু পরিবর্তন হয়েছে মাত্র, কৌশল পরিবর্তন হয়ে গেছে। এখন কৌশল পরিবর্তন কি, তখন তো ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল, আজকে তো শুধু পাকিস্তান, আর এটা হলো বাংলাদেশ। ফলে তখন ইস্ট পাকিস্তানপন্থী শাসকদের ঘাড়ে চেপে বাংলাদেশের মাটিতে, ভূখণ্ডে, পূর্ব পাকিস্তানে বসে
যত সহজে করা যেত আজকে সেই সহজে করা সম্ভব না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ওই যে তথাকথিত ধর্মান্ধ রাজনৈতিক দল, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ধর্ম অনুভূতির কথা যদি বলা হয়, তাহলে কথা প্রসঙ্গে কথা নিশ্চয়ই চলে আসে। নতুন চন্দ্র সিং সেদিন কোন ধর্ম অনুভূতিতে আঘাত এনেছিল? দানবীর রণদা প্রসাদ সাহা সেদিন তিনি কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিল? ধীরেন্দ্রনাথ দত্ত কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিল? জেসি চন্দ্রদেব কোন ধর্ম আঘাত এনেছিল? যোগেশ চন্দ্র কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিল? এবং কোন ধর্মীয় অনুভূতি, কোন ধর্মশাস্ত্র মানুষকে ধর্ষণ করা, শিশু নির্যাতন করা সেটা অনুমোদন দেয়? ধর্মের নামে তো সেটি করা হয়েছে এবং সেটাকে আজকে আবার নতুন ভাবে লালন করা হচ্ছে। আজকে কৌশলের পরিবর্তনটি হলো ধর্মান্ধ রাজনৈতিক দলের প্রকাশ্য অপ্রকাশ্য তার আশ্রয় এবং প্রশ্রয়ে ওই যে মার্কিনী যে কৌশলপত্র, এই উপমহাদেশে যে অস্থিতিশীল অবস্থা সেটি সৃষ্টি করতে হলে আফগানিস্তান সেই চ্যাপ্টারটা প্রায় গোয়িং টু বি ক্লোজ। বাংলাদেশে আজকে নতুন করে যে উন্মাদনা, সেই উন্মাদনার সঙ্গে ওই যে মোহাম্মদ আলী সিকদার, নজরুল মোহাম্মদ আলী সিকদার যে কথাটা বলতেছিল যে ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা আমাদের শত্রু এবং মিত্র আমরা সেদিন চিনেছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক যে শক্তি সংস্থা আমাদের বিরোধী ছিল, আজকে কিন্তু প্রকাশ্যে অপ্রকাশ্যে সেই একই শক্তি আজকে এখানে। আমি একটু থামাই, আমি মোহাম্মদ আলী সিকদারের কাছে যাবো। আমার একটা বিরতিরও সময় হয়েছে। যে মানে মালুম ভাই কতগুলো নাম বললেন যাদেরকে আমরা আমাদের আইকন হিসাবে মনে করি। বাঙালি জাতি ধন্য যে এরকম সন্তান বাংলাদেশে জন্মেছিল। তারা কিন্তু প্রত্যেকেই মহান মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন যে এই সমস্ত বাধা, হত্যা, নির্যাতন এগুলো তুচ্ছ। এটা যেমন সত্যি কথা। তিনি বলছিলেন রণদা প্রসাদ সাহার কথা। রণদা প্রসাদ সাহার মা মারা গিয়েছিলেন খুব অল্প বয়সে, খুব কম বয়সে। তিনি বলতেন যে এই দেশের মাটি, এই মাটিতেই হচ্ছে আমার মা। এই চেতনা নিয়ে আমি এই মাটির ভিতরে যেতে চাই। কি বলবেন? আপনি ওই কমন কোশ্চেন যেটা করছিলেন যে মার্কিন কৌশল বা নীতি, আমি একেবারে সাম্প্রতিক সময়ের একটি বইয়ের রেফারেন্সে বলি, তাই মার্কিন নীতির বিষয়টি পরিষ্কার হবে মনে হয়। 2009 সালে বইটি প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক থেকে। এই বইটি লিখেছেন নিউ ইয়র্ক টাইমস একজন বিখ্যাত প্রতিবেদক, ওনার নাম হলো টিম উইনার। এই বইটার নাম হলো ইংলিশে হলো দি লেগাসি অফ অ্যাশেস, দি হিস্ট্রি অফ CIA। এটি বাংলা করলে এমন হতে পারে যে ধ্বংসযজ্ঞের ইতিহাস এবং ধ্বংসযজ্ঞের কাহিনী এবং CIA এর ইতিহাস। তো সেই বইতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র এই তৃতীয় বিশ্বে কি করেছে তার একটি পর একটি ঘটনা বর্ণনা আছে। যাক, সেটি বড় বিষয়, কিন্তু প্রাসঙ্গিক যেটি একটি মন্তব্য করেছেন ওখানে বইতে, সেই মন্তব্যটি এইভাবে করেছে যার বাংলা করলে দাঁড়ায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দেশে ভূ রাজনৈতিক স্বার্থ আছে সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্র সেই রাজনৈতিক দলকে সমর্থন দেয় যে রাজনৈতিক দলটি সবচাইতে সাংঘাতিকভাবে প্রতিক্রিয়াশীল, সবচাইতে সাম্প্রদায়িক, সবচাইতে কুসংস্কারাচ্ছন্ন, সবচাইতে বিজ্ঞান বিরোধী। তো আপনি 2014 সালের 5 নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান আমি দেখেছি, তাহলে কিন্তু এই মন্তব্যটার সাথে কিন্তু একেবারেই মিলে যায়। স্যার আমি একটু থামাই আপনাকে, কারণ বিরতির পরে এসে আবারও আপনাকে এই সুযোগ দিব। আরেকটি মন্তব্য আছে আমি দিব, আপনি বিরতির পর আপনার এই মন্তব্য শুনবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি। এই নিয়ে আমরা আজকে কথা বলছি। বিরতির আগে স্যার আপনি আরেকটি ঘটনা বলবেন, মানে আপনাকে থামিয়েছিলাম। ঘটনাটি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল, বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে, সেটি বলতে যে আমি একটি বইয়ের কোটেশন দিলাম। তো আরেকটি তাদের যে নীতি কৌশল যেটি বারাক ওবামা নিজে ঘোষণা করেছেন 2010 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য তাদের নতুন সামরিক কৌশল ঘোষণা করেছে, এটা আমরা সবাই জানি। তার আওতায় তারা অস্ট্রেলিয়ায় নতুন একটি বিরাট সামরিক ঘাঁটি করেছে। অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে ডারউইন নাম করে একটা বড় বন্দর আছে, এই ইস্ট তিমুরের পাশে যে চ্যানেল তার সাথে মিশে সেখানে। তো 2011 সালে বারাক ওবামা অস্ট্রেলিয়া ভ্রমণে সফরে গিয়েছিলেন। তো সেখানে ওই ভাষণ দিলেন। তো ভাষণ দিলেন ওই উপলক্ষেই যে নতুন সামরিক কৌশলের যে তাদের কৌশলটা কি সেটি বলতে যে তিনি বলছেন, এটি একেবারে পত্রিকায় এবং এটা কোট, আমার একটা বইও সেটি আছে, সেটা যে আমি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমি ঘোষণা করছি
যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের স্বার্থ আছে, ভূ রাজনৈতিক স্বার্থ আছে, আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে। অর্থাৎ এই অঞ্চলকে আমাদের যে মূল্যবোধ, অর্থাৎ পশ্চিমা যে মূল্যবোধ, ওনাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে সাজানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অর্থাৎ অস্ট্রেলিয়াকে বলছেন যে আমাদের বন্ধুদের নিয়ে আমরা সেইভাবে এই অঞ্চলকে সাজাবো। তো এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যবোধ আর তাদের যে স্বার্থ, সেটা আমরা আলোচনা কিছুটা করেছি আজ এবং দেখছি প্রতিনিয়ত। সুতরাং সেই স্বার্থ উদ্ধার করতে গিয়ে বাংলাদেশ কেন্দ্রিক তাদের যে নীতি, তারও কিন্তু একটি উদাহরণ আমাদের সামনে আছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2000 সালে না 2001 সালে প্রথম দিকে বিল ক্লিন্টন বাংলাদেশে এলো না, ভিজিটে, সবাই মনে আছে? তো তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন। তো কি জন্য বিল ক্লিন্টন বাংলাদেশে এলেন, তো আমরা তো হয়তো বাইরের থেকে সবকিছু না জানলেও একটা জিনিস কিন্তু ফাঁস হয়ে গেছিল। কি ফাঁস হয়ে গেল? যে ওনারা বাংলাদেশের যে স্বল্প গ্যাস আছে, যেটা বাংলাদেশের মানুষই গ্যাসের জন্য এখন অভাব, সেই গ্যাস ওনারা নিয়ে পাইপলাইন করে ইন্ডিয়া দিবেন। এবং এটা আমরা কিভাবে জানলাম? ওই সংবাদ সম্মেলনে তখনকার প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে 50 বছরের গ্যাসের রিজার্ভ আপনাকে একটু থামাই যে তার আগে বাংলাদেশের গণমাধ্যম প্রচার করছিল গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ, এই ধরনের প্রচারণা। এবং একটা তথ্য দিয়ে আমি শেষ করে দেবো। কিন্তু আমরা কি দেখলাম? পরবর্তীতে 2001 সালে সরকার পরিবর্তন হলো, জামাত বিএনপি সরকার ক্ষমতায় এলো। তো আমার এখন স্পষ্ট মনে হচ্ছে, আমি টেলিভিশনে খবরটা দেখেছি, সেই সরকারের যে প্রথম ক্যাবিনেট মিটিংটি হলো, মিটিং এর পরে অর্থাৎ 2001 সালে অক্টোবরের নির্বাচনের পরে, তো যখন মিটিং শেষে তখনকার অর্থমন্ত্রী সাইফুর রহমান বেরিয়ে আসলেন, আপনাদের সাংবাদিকরা সব যে তাকে মাইক্রোফোন ধরলেন যে স্যার গ্যাস নিয়ে কিছু আলোচনা হয়েছে কিনা। বলবে না, গ্যাস তো আলোচনা হয়নি, তবে গ্যাস মাটির তলে রেখে কি হবে, মাটির তলে গ্যাস রেখে তো কোনো লাভ নেই, তো এটা তো আমাদের বিক্রি করলে আমরা টাকা পয়সা পাবো, আমাদের খুব উন্নতি হবে। তাহলে এখন এই সব বিষয় যদি আপনি মিলান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল আপনি বুঝবেন। আর এই দেশে কারা দেশের স্বার্থের জন্য রাজনীতি করে আর শুধু ক্ষমতায় আহরণের জন্য কারা রাজনীতি করে সেটিও বুঝবেন। তবে আমাদের দেশের মানুষকে এটা উপলব্ধি করা দরকার। যদি আমাদের দেশের মানুষ উপলব্ধি করে, তাহলে কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করতে হবে। এবং আজকে মানে যেহেতু আমাদের আজকের এই অনুষ্ঠানে মানে মনির ভাই প্রথম এসে, মনির ভাই আপনাকে দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব, আপনি ভাবতে থাকেন যে শেষ কথা কি আপনার কি হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই একবার করে সুযোগ পাবো। মানে মারুফ, আপনার একেবারে সমাপনী শেষ বক্তব্য আশা করছি। বর্তমান পরিস্থিতি থেকে আসলে মানে শেষ কথা বলাটা খুব কঠিন, কারণ এর আগেও শেষ কথা বলার চেষ্টা করেছি, কিন্তু অভিজিৎ হত্যাকাণ্ড, নিলয় নীল হত্যাকাণ্ড, তারপর আজকে পরপর দুটি ঘটনা ঘটেছে, একজনকে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরেও যে বিষয়টি মনে হয় সেটি হচ্ছে বাংলাদেশটাকে আসলে একটা স্পার্টাকাসের দেশ। স্পার্টাকাস যেমন বারবার জেগে উঠেছিল, পুরাণের পাখি যেমন বারবার জেগে উঠেছে, তেমনি বাংলাদেশটাকে আবার জাগতে হবে। বাংলাদেশটা লুট হয়ে যাচ্ছে, এখনই সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। এই ধর্মান্ধ গোষ্ঠী, এই যুদ্ধাপরাধী গোষ্ঠী, এদের হাত থেকে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। এই প্রত্যয় নিয়ে মানুষকে রাস্তায় নামতে হবে, মানুষকে আন্দোলনটি করতে হবে, কারণ এটি গণমানুষের আন্দোলন। এই বাংলাদেশটি গণমানুষের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ মালুম ভাই। 1971 সালের 23শে মার্চ আপনার নিশ্চয়ই মনে আছে, সেই সময়তে মার্কিন রাষ্ট্রদূত সে সময়কার বঙ্গবন্ধুর সঙ্গে 32 নম্বর বাড়িতে দেখা করেন, পরিষ্কার প্রস্তাব দেন সেন্ট মার্টিন দ্বীপটি যদি মার্কিন ঘাঁটি করতে দেয়া হয় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে শেখ মুজিবুর রহমান। তার উত্তর ছিল যে আমি আমার তুচ্ছ ক্ষুদ্র স্বার্থের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি আমি দিতে পারি না। সেই শিক্ষা এই মাটি আমাকে দেয়নি। কি মন্তব্য করবেন? এবং সেটা পরিণতিটি হলো যে সেই ব্রিজ পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান হানাদার গোষ্ঠী যে 25শে মার্চে যে গণহত্যাটি, এখানে জেনোসাইডটি চালায়, এবং সেই সঙ্গে হেনরি কিসিঞ্জার, তারা কিন্তু বঙ্গবন্ধুর এই কথা সংক্ষুব্ধ হয়ে তারা পাকিস্তানকে পরিচিত করে, এবং তখনই তাদের সরঞ্জামের জাহাজ কিন্তু তখন পাকিস্তানকে সাহায্য করার জন্য, এবং এই তখনও কিন্তু মানুষই রুখে দাঁড়িয়ে। আমি একটু থামাই আপনাকে স্যার, আপনার একেবারে শেষ বক্তব্য, যে কথাটি আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে মুক্তবুদ্ধি যদি শেষই হয়ে যেত, মুক্তবুদ্ধির যদি মৃত্যুই হয়ে যেত, তাহলে এই বিশ্ব এভাবে টিকে থাকতো না। কারণ আজকের দিনে সিরিয়া এবং বাগদাদ
প্রসঙ্গে, লিবিয়া প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে যে সাদ্দাম হোসেন অনেক ভালো লোক ছিল বা কর্নেল গাদ্দাফি অনেক ভালো লোক ছিল। It is কি বলবেন? না, মুক্তবুদ্ধির মৃত্যু নাই, এটা শাশ্বত কথা। তবে এই যে মৃত্যু যে নাই, এটাকে প্রমাণ করার জন্য যত মৃত্যু হয়, যত অঘটন ঘটে, সেটিকে কমিয়ে আনা সম্ভব। এবং এখানে আমি জোর দিতে চাই যে রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে, এবং আমি মনে করি মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য রাষ্ট্রক্ষেত্রে যে কথাটা এর আগে এসছে, আমাদের একটি নৈতিকতা সম্পন্ন এবং বলিষ্ঠ কোর গ্রুপ করতে হবে সব জায়গায়। সেটি আমাদের যেটি বলি ইন্টেলিজেন্সে থাকতে হবে, সেটা র্যাবের মধ্যেও আছেও হয়তো থাকতে হবে, এবং সবকিছু এমনকি পলিটিক্যাল যে গ্রুপ, তাদের পার্টি, তার মধ্যে একটা কোর গ্রুপ থাকবে এন্টি টেররিস্ট। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। মনির ভাই, আপনার সমাপনী এবং শেষ বক্তব্যের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। আমি মনে করি মুক্ত বুদ্ধি চর্চা কখনো থেমে থাকবে না। আমাদের এখনই সময়, আমাদের সাধারণ মানুষ জেগে উঠবে। আমার বিশ্বাস, যেমনি আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াবো। আর আমি আবারও শ্রদ্ধা জানাই, আমি আবার গভীর শোক প্রকাশ করছি ফয়সাল আরেফিন দীপন, যিনি নিহত হয়েছেন এবং এখনো 3 জন হাসপাতালে আছেন, তাদের সুস্থতা কামনা করি। আমি এটুকুই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধই আমাদের শেষ আশ্রয়স্থল, এবং বাংলাদেশের মানুষ যারা এই মুক্তিযুদ্ধকে, মুক্ত বুদ্ধিকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করে শেষ করতে চাই। এবং সবশেষে সক্রেটিসের সেই মন্তব্য যে মুক্ত বুদ্ধির শেষ নেই, মুক্ত বুদ্ধির মৃত্যু নেই। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। এই অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।